স্বামীর সে সন্ধ্যায় অফিসে গেল না। ক্লায়েন্ট আসার কথা ছিল, তারা নাকি আসবে না। ম্যানেজারকে কল করে জানিয়ে দিয়েছে। ঘরে ল্যাপটপ নিয়ে বসেছিল। কিছুক্ষণ কিছু ফাইল দেখে চিরায়ত উঁচু গলায় চেঁচাতে লাগলো। হ্যাঁ জান্নাতুল। জান্নাতুল তখন ছিল রিজিয়া বণিকের ঘরে। স্বামীরের ডাক শুনে দোতলায় উঠল সুহানা। তার স্বামীরের সাথে কিছু কথা ছিল। মাগরিবের সময়টা উত্তরে যাওয়ার অপেক্ষায় ছিল শুধুমাত্র। ভাবিকে দেখে স্বামীর বলল, জান্নাতুল কোথায়? মায়ের ঘরে। তুমি এলে যে, কিছু বলবে? শপিংয়ে যাবে না? যাব, জান্নাত রেডি হলেই। স্বামীর ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়। কপাল কুঁচকে ভাবিকে বলে, মানে জান্নাতুল যাবে না তোমাকে বলা হয়নি? সুহানার আজ জেদ চাপল। স্বামীরকে কিছু কঠিন কথা শোনাতে ইচ্ছে হয়েছে তার। বলল, সেটা তো তোমার সিদ্ধান্ত, জান্নাতের নয়। শাড়ি ওর কিনবো, ওর যাওয়াটা জরুরি। কিছু সময় বাদেই অল্প স্বল্প তর্কাতর্কি শুরু ভাবি দেবরের মধ্যে জান্নাতুলের শপিংয়ে যাওয়ার বিষয়টি নিয়ে। নিচতলা থেকে রিজিয়া, জান্নাত, রুহি, শামা ছুটে গেল দোতলায়। স্বামীর নিজের মেজাজকে যথেষ্ট সংযত রেখে বলল, তোমার স্বামী তোমাকে পারমিশন দিয়েছে, যাও, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। আমার বউটাকে নিয়ে এত টানাটানি কিসের তোমাদের? অনেক দিন থেকে দেখছি ওকে খালি উস্কাও। বাড়াবাড়ির একটা সীমা থাকে, কিন্তু সামির ভাইয়া, মেয়েটাকে কোথাও যেতে দাও না, সারাদিন বাড়িটাতে আটকে রাখো। কাজটা কি উচিত? একটু বালিশে মাথা রেখে ভেবে দেখো তো। না না, উচিত নয়। বউকে সংসারে না রেখে আকাশে ছেড়ে দেব ডানা মেলে উঠতে। শপিং এর নাম করে যাব কোথায়? ওই তো বেলস পার্ক আর 30 গোডাউন। হাহা হি করে রাস্তায় নেমে অমুকের গায়ের শাড়ি দেখে আফসোস করবে, ইস আমার অমন শাড়ি কেন হলো না। অমুক ছেলেকে দেখবে ভাববে, ইস আমার বর অমন কেন হলো না। বিদ্রূপ স্বামীরের কণ্ঠে। জান্নাত দরজার কাছে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দুজনের তাকে নিয়ে তর্কাতর্কি দেখছে। সোহানা নিজেকে সামলায়। বেশি একটা উচ্চবাচ্য করল না। দেবর হলেও স্বামীরের রাগটাকে ভীষণ ভয় পায় তার। এবার একটু নরম হয়েই বলে, যাক না মেয়েটা, আমরাই তো। না, তোমরা দেখে শুনে একটা শাড়ি কিনে এনো, কার্ড নিয়ে যাও আমার। বরফ ঠান্ডা জবাব স্বামীরের। কিন্তু আমাদের পছন্দ যদি ওর পছন্দ না হয়? ঠিক আছে, তবে ওটা রাখো, আমি পছন্দ করে একটা কিনে দিব। সেটাও তো তোমার পছন্দ হবে, ওর তো হবে না। একটা শাড়িও কি নিজে পছন্দ করে কিনতে পারবে না? ঠিক আছে বাবা, অনলাইন থেকেও নিজে পছন্দ করবে, আমি অর্ডার করে দেব। গম্ভীর জবাব স্বামীরের। অনলাইন শপিং? শাড়ি? শাড়ি হাতে ছুঁয়ে না দেখলে হয়? সুহানার এই কথার পরে স্বামীর কিছু সময় ভাবল। বেশ বুঝতে পারল তার ভাবি তাকে তর্কে হারাতে চাইছে, কিন্তু নিজের বউয়ের ব্যাপারে অন্য কারো মাতাব্বরি তো স্বামীর মানবে না। রিজিয়া, জান্নাতুল, রুহি, শামা, সুহানা স্বামীরের মুখ পানে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ভেবেছিল স্বামীর বোধহয় অনুমতি দেবে। জান্নাতের বুক ঢিপ ঢিপ করছিল। সুহানা ভাবি বলেছিল স্বামীর পারমিশন দিলেই আজ তারা বাইরে ঘুরবে। সে উত্তেজনায়, কিন্তু স্বামীরের থেকে উত্তর এলো, জান্নাতুল শাড়ি হাতে ছুঁয়ে দেখেই কিনবে, অপেক্ষা করো। ৪৫ মিনিট পেরিয়েছে। বাড়ির মেয়ে বউরা নিচতলায় জমায়েত হয়েছে। স্বামীরের কথার মর্মত্ব বুঝতে পারল তারা তখন, যখন সদর দরজা হাট করে খোলা হলো। বরিশাল সিটির বিখ্যাত শাড়ির শোরুম শাড়ি চুড়ির দুজন স্টাফকে কল করে নিয়েছে স্বামীর। দুজনের হাতে দুটো গাঁটটি বচকা। এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে এসেছেন তারা। জান্নাতুল সহ বাড়ির সকলে তাজ্জব হয়ে তাকিয়ে আছে স্বামীরের মুখের দিকে। এই কাজটা ছিল তাদের কল্পনাতীত। রিজিয়া বণিক বিমূঢ় হয়ে ছেলেকে দেখছেন। নিজের জেদ বজায় রাখতে কত কি করতে পারে এই ছেলে। স্টাফরা শাড়িগুলো মেলে রাখছে সেন্টার টেবিলে। স্বামীর, সুহানা আর রুহির মুখের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, শোরুমে গিয়ে কমপক্ষে 20টা শাড়ি দেখে দুটো বেছে নিত, তাই না? এর বেশি বাছাবাছি করতো না। এখানে 50টা শাড়ি আছে, সে যে কটা পছন্দ হয় ঘরে নিয়ে যেতে পারে, নিয়ে যাও। আর ভাবি, তোমরা যাও, তোমাদের শপিং করে আসো। সুহানা একটি কথাও বলল না আর। জান্নাতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্বামীর পুনরায় বলে ওঠে, কি হলো জান্নাতুল?
জান্নাতের মন উঠে গিয়েছে। বিন্দু মাত্র ইচ্ছেও করছিল না একটা শাড়িতেও হাত রাখার। তবুও গা টেনে টেনে নিয়ে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে দুটো শাড়ি তুলে নিল। স্বামীর নিজেও একটা পছন্দ করে দিল। দুটো শাড়ি জামদানি, একটা বেনারসি সিল্কের। শোরুমের স্টাফদের বিল মিটিয়ে সদর দরজা বন্ধ করে স্বামীর সোহানার দিকে তাকালো। কি হলো? শপিং তো হয়ে গেল, তোমরা যাও, রাত হলো তো। একটা দীর্ঘশ্বাস ফেলে সুহানা বলল, ইচ্ছে নেই আজ, কাল যাবনে। স্বামীর একে একে প্রত্যেককে দেখালো তার ঠোঁটে অহংকারী জিতে যাওয়া হাসি। রিজিয়া বণিক চুপচাপ দাঁড়িয়ে আছে নির্বাক দর্শক হয়ে। রুমা শামা কপাল কুঁচকে মেজো ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর জান্নাতুল হাতে শাড়ির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আজ কেন জানি জান্নাতুলের নিশ্চপতা স্বামীর মেজাজটা আরও বিগড়ে দিল। রুহি শামার দিকে তাকিয়ে বলল, এই তোরা ঘরে যা তো। রুহি শামার সাথে সুহানাও চলে গেল ওপরে এক রাশ মন খারাপ নিয়ে। দাঁড়িয়েছিল শুধু রিজিয়া আর জান্নাত। স্বামীর এবার জান্নাতের দিকে ফিরে বলল, সমস্যা কি? শাড়ি পছন্দ হয়নি? জান্নাত নিশ্চুপ। স্বামীর রাগ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তবে সমস্যা কি? মুখটা এমন কেন? বাইরে যেতে পারোনি বলে? জান্নাত এখনও নিশ্চুপ। রিজিয়া ছেলেকে চেনে, এরপর কি হবে তার আন্দাজ হয়। সে স্বামীরকে থামানোর আগেই খুব চড়া একটা ধমক আছড়ে পড়ে জান্নাতের ওপর। শপিং মলে গিয়ে ছেলে পেলে দেখতে দেখতে শপিং করলে মন ভালো থাকতো না? এহেন কথা জান্নাত নিতেই পারল না। সে চোখ তুলে আতঙ্কিত হয়ে স্বামীরকে দেখল কয়েক মুহূর্ত, তারপর দিল কেঁদে। শ্বাস নিয়ে ফুপিয়ে বলল, আমি তো যেতে চাইনি কোথাও। স্বামীর ওকে বিশ্বাস করল না, চেঁচিয়ে বলল, খুব লাফাতে ইচ্ছা হয় তাই না? ওই বাড়ি যাব, পাশের বাড়ি যাব, কেন? ঘরে মন টিকছে না? মন কোথায় যেতে চাচ্ছে শুনি? রিজিয়া চুপচাপ ঘরে চলে গেল। দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে হচ্ছে তার। কি ছেলেকে জন্ম দিল সে! জান্নাত আর দাঁড়ালো না। হাতের শপিং ব্যাগ রেখে দোতলার সিঁড়ির কাছে যেতে নিলে স্বামীর বলে, শাড়িগুলো কে নেবে? জান্নাত ঘুরে এসে ব্যাগগুলো নিয়ে চুপচাপ দোতলায় উঠল। ঘরে ঢুকে কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল। কেঁদে কেঁদে আবারও মুছেও নিল চোখ। লোকটার ওপর এখন তার অনুভূতির নাম রাগ, অভিমান আর বিরক্ত। তবে জান্নাত জানে, এই আজ রাতেই লোকটা যদি তার কাছে আসে, জান্নাতের শরীর খারাপ কিনা জানতে চাওয়ার অজুহাতে জান্নাতকে বুকে টানে, জান্নাত আজ সন্ধ্যার সব কিছু ভুলে মোমের মতো গলবে, যেটা বরাবর হয়ে আছে তার সাথে। নারী জন্ম বড় অদ্ভুত। জান্নাত বুঝতে পারছে, জান্নাতের মতো করে আর কেউ বুঝতে পারছে না। আমি পড়তে চাই। এক কথা শুনতে ইচ্ছা করে না রোজ রোজ। আই ওয়ার্ন ইউ, নয়তো। স্বামীরের বজ্র ধমকের তোয়াক্কা না করে জান্নাত উল্টো চেঁচায়, নয়তো কি তালাক দিবেন? দিন তালাক। স্বামীরের হতবাক দৃষ্টি জান্নাতের মুখ বিবরে। জান্নাত গলায় তেজ ঢেলে বলতে থাকলো, তালাকের পর কি করবেন স্বামীর? হোয়াট? তুমি আমাকে নাম ধরে ডাকছো? তোমার কত বড় সাহস? তোমার থেকে আমি কত বড়? বড়, তবে স্বামী তো। আর নাম তো স্বামীর, ডাকবো কি তবে? কালামদন বলে? হাত মুষ্টিবদ্ধ করলো স্বামীর। দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আশেপাশের বাড়ির ভাবি আর ওই মেধার সাথে মিশে নষ্ট হয়ে গেছে একেবারে। মিশি তো আমি আপনার মায়ের সাথেও, সেও কি আমার বিগ্রায়? হ্যাঁ, বিগড়ে দিয়েছে। আজ থেকে তুমি আমার মায়ের সাথে মিশবে না। সে পরে দেখা যাবে, আগে বলুন পড়তে দিবেন কিনা? না, দেব না। তবে তালাক দিন। জীবনেও না। তা দেবেন কেন? বুড়ো ভাম যে আপনি, খুব ভালো করেই জানেন এরপর আর বউ জুটবে না। আর আমার মতো ন্যাকা ছেদা কচি বউ পাবেনই না। মুখটা সামলে কথা বলে জান্নাতুল। ছোট ছোটর মতো থাকো। ছোট? আমি ছোট? আর বিছানায় বুঝি খুব বড় হয়ে যাই? লজ্জা করে না? লজ্জা করে না বাল্য বিবাহ করে? এইবার জান্নাতের চোয়াল চেপে ধরল স্বামীর। জান্নাত ঘাবড়ে গিয়ে চোখ বড় বড় করে ফেলল। স্বামীর দাঁতে দাঁত চেপে বলে, ওরে আমার তোতা পাখি, খুব কথা শিখেছে যে। কিন্তু তোতা পাখি, এগুলো তো আমার শেখানো বলি নয়। লাগছে আমার, ছাড়ুন। কোনো মতে বলল জান্নাত। স্বামীর ছাড়ল না, বলল, তার আগে আমার শেখানো বলি বলো। বলো আমি আমার স্বামীর পালতো তোতা পাখি। বলবো না এইসব পালছাল। কি করবেন আপনি? কি করব? তালাক দেব তোকে এসব না বললে। আচ্ছা দেন। আচ্ছা, তবে শোন, 1 তালাক, 2 তালাক। আতকে ওঠে আর্তনাদ।
করে বসে জান্নাতুল। দোকান চেপে ধরে কেঁদে ওঠে। আমি তালাক চাই না, আমি তালাক চাই না। আমি বলছি বলছি আমি আমি আপনার পালতু তোতা পাখি। গঙ্গানির শব্দে ঘুম ভেঙে গেল স্বামীরের। জান্নাত ছিল তার বুকের সাথে লেপ্টে। কাঁচা ঘুম ভেঙে ঘটনা বুঝতে তার মিনিট খানেক লাগলো। ঘুমন্ত জান্নাতকে ছটফট করতে দেখে আরো শক্ত করে ধরে গালে হাত রেখে বলে, এই জান্নাতুল, কি হয়েছে? কে কাকে তালাক দিচ্ছে? কি বলছো তুমি? জান্নাত তখন বিড়বিড় করছিল, আমি আপনার পালতু তোতা পাখি, আমি আপনার পালতু তোতা পাখি। স্বামীর এবার ধাক্কা দিল। আরে ওঠো। ঘুম ভেঙে যায় জান্নাতের। চোখের জলে জল জমেছে। দুঃস্বপ্ন দেখতে দেখতেও কাঁদছিল। উঠে হাঁপাতে লাগলো ভীষণ। স্বামীর উঠে ওকে পানি খাওয়ালো, মাথায় হাত বুলিয়ে বলল, দুঃস্বপ্ন দেখেছো? মাথা নাড়ে জান্নাত, তাকায় স্বামীর দিকে। আজ সন্ধ্যা রাতে কান্নাকাটির পরে নিজেকে সামলে নিচে রাতের খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল। লোকটা আসেনি তার কাছে নরম কথা বলে ভোলাতে, তবে সে ঘুমিয়ে গেলে চোরের মতো বুকে টেনেছে। জান্নাত ভেংসি কাটে মনে মনে। যত সব পুরুষ মানুষ, বউয়ের গন্ধ নাকে না গেলে ঘুম আসে না। যত সব। স্বামীর উঠে বলে, কি স্বপ্ন দেখেছো? কে কার পালতু তোতা পাখি? চমকালো জান্নাত আমতা আমতা করে বলল। কিছু না। ফর্সা মুখটা ঘেমে নিয়ে লাল হয়ে গিয়েছে। স্বামীর ওকে দেখলো মিনিট দুয়েক। তারপর জান্নাতের শাড়ির আঁচল টেনে জান্নাতের ঘর্মাক্ত মুখটা মুছিয়ে দিয়ে জলদ গম্ভীর স্বরেই বলল, আচ্ছা ঘুমাও এখন। জান্নাত ধীরে ধীরে শুয়ে পড়ল। বাকিটা সময় ঘুমান না আসা পর্যন্ত নীরব থাকলো। শেষ রাত অবধি জেগে থাকলো স্বামীর। বউকে দেখছে সে। গায়ের মেয়ে জান্নাতের স্বাস্থ্য এতটাও গোলগাল ছিল না, ইদানিং যেমন হয়েছে। আর গায়ের রং দুধ সাদা ছিল যদিও, তবে রোদে পুড়ে অতটা উজ্জ্বলতা ছিল না। বিয়ের 1 মাসে গৃহবন্দী হয়ে স্বর্ণের মতো চকচক করছে গায়ের রং। স্বামীর মুগ্ধ হয়ে সেসব দেখছে। আজ কি বেশি রাগারাগি করে ফেলেছিল স্বামীর বিষয়টি নিয়ে? সবাই উস্কে না দিলে, প্ররোচনা না দিলে বউটা কত লক্ষ্মী হয়ে থাকে। বিরক্ত স্বামীর নিজের ভাবি আর বোনদের ওপর নিজেরা তো গোল্লায় যাবেই, সাথে তার বউকেও নিয়ে যাবে। একটা লম্বা শ্বাস ফেলে স্বামীর জান্নাতের কপাল থেকে এলোমেলো চুল সরিয়ে দেয়। ওর ঘাড়ে মুখ ডুবিয়ে শুয়ে থাকে। ঘুমন্ত জান্নাত একটু নড়ে চড়ে ওঠে, পরক্ষণেই থেমে যায়। স্বামীর মৃদু আওয়াজে অস্ফুট আওড়ায়, এত সুন্দর করে ঘরে তোলা উচিত হয়নি বউ, সবসময় ইনসিকিউর থাকতে হয়। লম্বা চওড়া সুদর্শন এক লোক, গাত্রবর্ণ শ্যামল, মাথা ভর্তি ঝাঁকড়ানো চুল। আজ 2 দিন হয় জান্নাত দেখছে। বকাটে লাগলো জান্নাতের কাছে। দাঁত বের করে হেসে হাত নাড়ছে তাই। গতকাল জান্নাত গায়ে মাখেনি ব্যাপারটা। আজ হতবাক সে। চৌধুরী আর হাওলাদার বাড়ির মধ্যবর্তী আঙ্গিনাতে ঢোকার সাহস করেছে একে। দিন দুপুরে বখাটেপনা। কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে জান্নাত। মনে মনে সিদ্ধান্ত নিল স্বামীরকে ডাকবে। তখনও হাসি মুখে দাঁড়িয়ে আছে লোকটা। দোতলার পেছনের বেলকনির দিকে দৃষ্টি দিয়ে জান্নাত বেশি দেরি করল না। শুনেছে এলাকাটায় বখাটে বেড়েছে। রুহি আপু অথবা শ্যামাকে বিরক্ত করতে আসেনি তো? জান্নাত কাঁপা কাঁপা গলায় স্বামীরকে ডাকতে লাগলো। শুনছেন, এখানে একটা লোক দাঁড়িয়ে। অমনি পিছন থেকে কেউ একটা মুখ চেপে ধরল তার। নিমিষেই জান্নাতের বুকটা কেঁপে উঠল। ঘুরতেই দেখল রুহিকে। হাঁপাচ্ছে রুহি। জান্নাত নিজের মুখটা রুহির হাত থেকে ছেড়ে নিয়ে চোখ বড় বড় করে বলল, কি হয়েছে রুহি আপু? চেঁচাচ্ছিলে কেন? ভাইয়াকে ডাকছিলে কেন? বুকে হাত চেপে হাঁপাতে হাঁপাতে ঘাবড়ে যাওয়ার মতো মুখ করে রুহি জানতে চাইল। ওই দেখো ওই লোকটা আজ 2 দিন ধরে এখানে ঢুকে দোতলার দিকে তাকিয়ে হাত নাড়ে, আমাকে দেখে হাসে। খারাপ লোক নিশ্চয়ই। তোমার ভাইয়াকে বলি। রুহি বাগানে উকি দিয়ে ঢোক গিলল। ছেলেটা তখনও দাঁড়িয়ে। রুহি ঘুরে জান্নাতের ওপর চেঁচিয়ে উঠল, এই না, কি না? ভাইয়াকে বলবে না। কেন? খারাপ লোক হয় যদি? খারাপ লোক নয়, উনি মেধা আপুর ছোট ভাই তন্ময় ভাইয়া। তুমি যাও ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। জান্নাত ঘুরে আবারও লোকটাকে দেখল। এই তবে তন্ময় হাওলাদার, মেধা আপুর কাছে যার কথা সব সময় শোনে জান্নাত। জান্নাত আমতা আমতা করে, কিন্তু লোকটা ওভাবে হাত নাড়ে কেন?
হয়তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিল। ভুলটুল দেখো খুব তুমি ভাবি, রাতে না ঘুমানোর ফল। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে আজ থেকে। ভাইয়া জাগিয়ে রাখতে চাইলে শুনবে না। জান্নাত লজ্জা পেয়ে ভ্রু কুচকায়। রুহি হাসছে। আচ্ছা যাও, আর শোনো, তন্ময় ভাইয়া মোটেও বখাটে নয়। বলতে বলতেই রুহির গাল দুটো গোলাপের মতো লাল লাল হলো। সে রহস্য বোকাশোকা জান্নাত ধরতে পারল না। এর মাঝেই তার সমন এলো। এই জান্নাতুল, কোথায় গেলে? জান্নাত ছোটে স্বামীরের কাছে। রুহি ঘুরে রেলিংয়ের কাছে গিয়ে তাড়াহুড়ো করে ফোনটা হাতে তুলে নিয়ে কানে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, পাগল তুমি, যাও এখান থেকে। ভাবিকে টিচ করছো, ভাইয়া পুতবে তোমাকে জানতে পারলে। ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা যায়। পরপর বলে, এই বুঝি তোমাদের ভাবি? আমি যে নন্দাই হব, কি মিষ্টি দেখতে। হ্যাঁ, স্বপ্নে হবে। দুবারিতে জানাজানি হলে ওই 1% জমিতে কবর দেবে আমাদের দুজনকে। এখন যাও এখান থেকে, কেটে পড়ো। বিকেলে ছাদে থাকছি, বাই। একটা সাদা রঙের তোয়ালে কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর উন্মুক্ত শরীর। দুগালে শেভিং ক্রিম লাগানো। জান্নাত ঘরে ঢুকেই ওয়াশরুমের দিকে উকি দিল। ওকে দেখতে পেয়েই স্বামীর চেঁচালো, কই গেছিলে? ছাদে? এত কি ছাদে? হ্যাঁ, সুযোগ পেলে ছুটে যাও। জান্নাত সে কথা পাশ কাটিয়ে তাড়াহুড়ো করে বলল, আমি আপনার পোশাক বের করে দিচ্ছি, ইস্ত্রি করে তুলে রেখেছিলাম। পোশাক বের করে দিয়ে জান্নাত ওয়াশরুমের দরজার কাছে এসে দাঁড়ায়। স্বামীর ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করতে করতে তেরছা নজরে জান্নাতকে দেখছে। মুখ চোখ ভাবলেশীন যার। সেদিন রাতে ধমকা ধমকির পরে খুব একটা হাসতে দেখেনি জান্নাতকে। বাইরে ভাবান্তর নেই, দেখালেও স্বামীরের মনে একটু একটু করে রাগ জমেছে। তার ইচ্ছেকে মন থেকে এই মেয়ে মানতে নারাজ। এই বিষয়টি তার রাগের কারণ। তবে বলে না স্বামীর কিছুই। স্ত্রী সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসুক, রাগ ঝরার বহু টাইম পাওয়া যাবে। এক হাতে শেভ করতে করতে আরেক হাতে ধরল জান্নাতের হাত, টেনে মিশিয়ে নিল নিজের সাথে। জান্নাত তাকাতেই দেখলো খুব নিকটে স্বামীরের। ধরে রেখেছে, অথচ মনোযোগ পুরোটা শেভ করাতে। একটু নড়ে চড়ে উঠলেই ভারী গলা গম গম করে উঠল, নড়ো না, গাল কাটবে আমার। জান্নাত আর নড়ে না। স্বামীর বলে ওঠে, আগামী বৃহস্পতিবার সিলেট যাচ্ছি। আজ শনিবার, হাতে আর মাত্র কটা দিন বাকি। স্বামীর জান্নাতের এখন অবধি হানিমুনে যাওয়া হয়নি, যদিও বিয়ের পরের মাসেই যাওয়ার কথা ছিল। সারাপাত চৌধুরীর হঠাৎ একটা মাইল্ড স্ট্রোক হওয়াতে সেটা আর হয়ে ওঠেনি। তারপর একের পর এক ব্যস্ততায় স্বামীর আটকে গিয়েছিল। গুছিয়ে নিও প্রয়োজনীয় যা কিছু। গরম কাপড় নিও, ঠান্ডা পড়েছে কিন্তু খুব। মাথা নেড়ে বরের কথায় সায় জানিয়ে জান্নাত আমতা আমতা করে উঠল। আপনার বন্ধুরাও কি যাবেন? শেভ করতে থাকা স্বামীর হাত থামল। ভ্রু কুচকে তাকায় জান্নাতের দিকে, বলে, হ্যাঁ, কিন্তু তুমি ওদের কথা জানতে চাইছো কেন? ওদের দিয়ে তোমার কি? কথার সুরটা জান্নাতকে ভয় পাওয়ায়। এই খুঁতখুঁতে লোকের সাথে কথাও বলতে হয় মাপ যোগ করে। জান্নাতের মাথায় রাখা উচিত ছিল। আমার কিছুই না, আপনিই তো সেদিন জানালেন সবাই মিলে যাবেন, তাই জানতে চাইলাম। হ্যাঁ, তো বন্ধু পত্নীরাও তো যাবে আমার। তুমি তো তাদের কথা জানতে চাইলে না, শুধু আমার বন্ধুদের কথা জানতে চাইলে কেন? ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলে জান্নাত। তার ইচ্ছে করল কপালটাকে একটু দেয়ালে ঠুকতে। সে নিজেকে ছাড়িয়ে নিল স্বামীরের থেকে। ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে নিচু গলায় বলল, কথার ভুল আমার, আমি সবার কথা জানতে চেয়েছি, দুঃখিত আমি। স্বামী তখনও ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ বলল, জান্নাতুল, হুম? গালিবার জাহিদের সাথে হিসাব করে কথা বলবে, যথাসম্ভব এড়িয়ে যাবে। আমি পছন্দ করব না যদি তুমি ওদের সাথে কথা বলো হেসে হেসে এই ট্রিপে, ঠিক আছে? জান্নাতের খুব বলতে ইচ্ছে করল, তো যাবেন কেন এমন বন্ধুদের সাথে যাদের নিয়ে দুশ্চিন্তা হয়? তবে বলল না জান্নাত। কথা বাড়াবে না সে, শুধু ছোট করে বলল, জি আচ্ছা। স্বামীর ওই উত্তরটা দিল। ওরা অবিবাহিত, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, অতি আধুনিক, সবার বউয়ের সাথে মাখো মাখো সম্পর্ক দেবর হিসেবে। আমি চাই না তুমি আমার বাকি বন্ধুদের বউয়ের মতো হও। বিবাহিতদের ট্রিপ এটা, ওদের দুটোকে আমার নেয়ার ইচ্ছে ছিল না, বন্ধুদের চাপে নিতে হচ্ছে, এটাই সমস্যা। একটা সোশ্যাল লাইফ মেনটেন করতে গেলে অনেক কিছুই টলারেট করতে হয়। জান্নাত জবাব দেয় না।
চুপচাপ স্বামীর কথা শুনে যাচ্ছে আর আলমারি থেকে ব্লেজার স্যুট বের করছে। বাই দ্য ওয়ে, আজ একটু মার্কেটে যাব ফেরার পথে। কি কি লাগবে বলো, কি কি ফুরি আছে? জান্নাত রোবটের মতো বলতে লাগলো। কিছুই লাগবে না। সে কি কথা? ঘরে পরা সুতি শাড়ি লাগবে জানি। মুখের ক্রিম আছে? মাথা নাড়ে জান্নাত। হেয়ারওয়েল? নেই। ন্যাপকিন টাইপের কিছু? না সূচক মাথা নাড়ে জান্নাত। স্বামীর বলে, আবার বলছো কিছু লাগবে না? এত উদাসীন হলে তো চলবে না জান্নাত। আচ্ছা, একটা লিস্ট করে দাও ফটাফট, কামন। ঘরে আসে তখন রিজিয়া বণিক। নক করে ঘরে ঢুকতেই জান্নাতের দিকে তাকিয়ে বলে, নিচে যাও বৌমা, দর্জি এসেছে, ব্লাউজের মাপটা দিয়ে এসো। ওয়াশরুম থেকে মাথা বের করে উকি দিল স্বামীর। মাখে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল। দর্জি ছেলে না মেয়ে? রিজিয়া বণিক একটা লম্বা শ্বাস ফেলে বিরক্ত হয়ে বলে, মেয়ে দর্জি রে বাবা, এখন যেতে দে মেয়েটাকে। নিচে এসে জান্নাত দর্জির কাছে মাপ দিল ব্লাউজের। পাশের বাড়ি থেকে মেয়ে বউরা এসেছে সুহানার সাথে গল্প করতে। জান্নাতকে দেখে দু চারটা মস্করা করে দিল। জান্নাত বিনিময়ে হাসল মেলান। এরপর চলে গেল রান্নাঘরে স্বামীরের স্ন্যাক্স গোছাতে। টিফিন বক্সে কিছু ড্রাই ফ্রুটস আর একটা বড় স্যান্ডউইচ ভরে দিয়ে স্বামীরের হাতে তুলে দিল। সারাফত চৌধুরী চিকিৎসার জন্য একটু ঢাকা গিয়েছেন রাজনকে নিয়ে। শয়ন খুলনাতে। স্বামীর অফিসে চলে গিয়েছে। আপাতত বাড়িটা পুরুষ বর্জিত। রেনুকে নিয়ে সোহানা রান্নার জোগাড় করছে। রুহি শামা স্কুল ভার্সিটিতে। রিজিয়ার ড্রয়িং রুমে বসে ছোট বাচ্চাদের জন্য নকশিকাঁথা সেলাই করছে। এটাই ভদ্রমহিলার নিত্যদিনের দুপুরের কাজ। ঘরে এসে জান্নাত একটু শুলো। ফজরের আজানের সময় ওঠে রোজ। সকাল 9টার দিকে চোখে ঘুম চলে আসে এমনিতেই। সুহানাকে বলে এসেছে মাছের তরকারিটা সে রাঁধবে। আপাতত একটু জিরিয়ে নিতে চায়। 40 থেকে 45 মিনিট জান্নাত তন্দ্রায় ঘুরেছিল। হঠাৎ বাইরে হইচইয়ের শব্দে জান্নাত ধরফড়িয়ে উঠে বসল। এটা ব্যবসায়ী পাড়া। ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে এই সময়টাতে কোনো পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই কাজে বেরোয়। নিচে নেমে জান্নাত জানতে পারল হাওলাদার বাড়িতে মেধার মা তাসলিমা চাচির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পাড়ার সব মহিলা ভিড় করে দেখে এসেছে। রিজিয়া বণিকও গিয়েছিলেন, এমনকি সুহানাও। আপাতত শ্বাসকষ্ট নেই। ডাক্তার এসে দেখে গিয়েছেন। জান্নাত বিস্তারিত জানতে দোতলার পেছনের বেলকনিতে গেল যদি মেধার দেখা মেলে, কিন্তু কোথাও মেধা নেই। বাড়িতে বসে আরও আধ ঘন্টা জান্নাত ছটফট করে অবশেষে নিজের শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। রিজিয়া বণিক হা করে জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হাওলাদার বাড়িতে যাবে? জি। তোমার মাথা ঠিক আছে? স্বামী জানতে পারলে কি হবে বুঝতে পারছো? যাই না আম্মা, উনি জানবেন না। যাবো আর আসবো, একটু দেখেই চলে আসবো। যাই। জান্নাতের কণ্ঠে আকুতি ছিল। রিজিয়া বণিক কিছুক্ষণ ছেলের বউকে দেখে বললেন, বেশি সময় করো না, খবরদার। মলিন মুখে হাসি ফোটে জান্নাতের। মাথা নেড়ে ছুটে যায় রান্নাঘরে। মেধার কাছে শুনেছে চাচি আম্মা দধি খুব পছন্দ করে। জান্নাত গতকাল রাতেই দই পেতেছিল। একটা বাটিতে তুলে নিয়ে মাথায় লম্বা ঘোমটা টেনে বাড়ির সদর দরজার দিকে পা বাড়ায়। হাওলাদার বাড়িতে আপাতত ভিড় নেই। গেটের দিকে দৃষ্টি দিলেই বোঝা যাচ্ছে বুক কাঁপছে জান্নাতের। একা একা পুরো আমবাগান জামবাগান চষে বেড়ানো মেয়েটা এ কদিনে খুব ভীত হলো। এতক্ষণ পথ অতিক্রম করতেও অস্বস্তি হচ্ছে। আশেপাশে তাকিয়ে গেটের ভেতর পা ফেলতেই আচমকা লাফিয়ে উঠল জান্নাত। এবারে পোষা কুকুরটা জান্নাতকে দেখেই ডাকতে শুরু করল। কুকুরটার নাম ট্যাঙ্গি। ভেতর থেকে লম্বা কদমে ছুটে এলো তন্ময় হাওলাদার। বুকে হাত চেপে জান্নাতকে গেটের এক কোণে দাঁড়িয়ে কাঁপতে দেখে তন্ময় ট্যাঙ্গিকে ধমকে ওঠে। ট্যাঙ্গি, কাম অন। টঙ্গি হাঁক ডাক রেখে মনিবের কাছে গিয়ে লেজ নাড়াতে থাকে। জান্নাত তন্ময়কে দেখতে পেয়ে তার ঘোমটা একেবারে নাক বরাবর টেনে নেয়। তন্ময় জান্নাতকে দেখে কিছু মুহূর্ত, তারপর হালকা হেসে বলে, আরে পাশের বাসার বউটি যে। ভাবি আসসালামু আলাইকুম। জান্নাত অস্বস্তি নিয়েই সালামের জবাব দেয়। তন্ময় বলে, তা ভাবি কি মনে করে? আপনার বর জানে তার বউ চৌকাট পেরিয়ে এবারে ও বাড়ি অসুখ দেখতে যায়? জান্নাত চুপচাপ দাঁড়িয়ে আছে।
তন্ময় আরও কিছু বলার আগেই ভেতর থেকে মেধার কণ্ঠস্বর। ধনময়, নট উইথ হার। ওর তোর মস্করা বছর বয়স হয়নি, লিভ হার অ্যালোন। তন্ময় সাথে সাথে হেসে জান্নাতের পথ ছেড়ে দিয়ে বলে। ভেতরে যান ভাবি। মেধা সদর দরজার কাছে চলে এসেছে। জান্নাতকে দেখে ভীষণ অবাক সে। জান্নাত এগিয়ে গিয়ে নিচু গলায় বলল, চাচি আমাকে দেখতে এলাম। তোমার বর জানে? উনি অফিসে। এটা ঠিক নয়, বরকে না বলে এবারে ও বাড়ি যাওয়া যাবে না। এটা তো সামির চৌধুরীর মানসম্মানে টানাটানি করা হলো। কথাটা জান্নাতের পেছন থেকে বলল তন্ময়। ওকে চোখ রাঙিয়ে দিয়ে মেধা জান্নাতকে নিয়ে তাসলিমার ঘরে গেলেন। জান্নাত দেখল বাড়ির বাইরেটার মতো এ বাড়ির ভেতরটাও কমলা রঙের রোদের মতো ডেকোরেশন। মেধা ওর কৌতূহল বুঝতে পেরে বলল, শারাফাত চাচা আর বাবা দুজন একসাথে বাড়ি তুলেছিলেন। ইঞ্জিনিয়ার একই, ডিজাইন এক। বাড়ির ভেতরে মেধার বড় দুই ভাইয়ের বাচ্চারা হই হল্লা করছে। জান্নাতকে নিয়ে মেধা তাসলিমার মাথার কাছে বসল। তাসলিমা বেগম জান্নাতকে দেখে যতটা খুশি হলেন তার থেকেও বেশি আতঙ্কিত হয়ে বললেন, বৌমা তুমি এলে? বকা খাবে যে। উনি অফিসে। এখন কি কি অবস্থা চাচি? মৃদু হেসে তাসলিমা বললেন, ভালো। হাতে কি? দই আপনার জন্য এনেছি। দাও খাই। খুবই উৎসাহী হয়ে খেলো জান্নাতের আনা দই ভদ্রমহিলা। জান্নাত চুপচাপ দেখল। তন্ময় ঘরে ঢুকতেই জান্নাত জড়সড় হয়ে আবারও ঘোমটা টানল। তন্ময় হেসে মেধাকে বলল, আপু, ভাবিকে আপ্যায়ন টাপ্যায়ন কর, সামির চৌধুরীর বউ বলে কথা। তাসলিমা সায় দিয়ে মেধাকে বলে, হ্যাঁ, ওর জন্য একটু সময় করো না। এই না না, আমি উঠবো। মেধা জান্নাতকে চোখ রাঙিয়ে বলে, চুপ করে বসো, বললে না বর অফিসে। এসেছো যখন একটু বসেই যাও, এসো গল্প করি। মেধার ভাবিকে সেমাই রাঁধতে বলে মেধা জান্নাতকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসল। খুব কাছ থেকে জান্নাতকে দেখে মেঘা গালে হাত ছুঁয়ে বলল, কি ভালো স্কিন তোমার, একেবারে যেন একটা পুতুল। খুব যত্ন করতে হয় বুঝি বিয়ের আগে? জান্নাত হাসে নম্র স্বরে বলে, যত্ন? মামি খুব যত্ন করাতো। কাঁচা হলুদ মাখাতো সপ্তাহে 2 বার। আর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জামের রস লাগিয়ে বসিয়ে রাখতো ঘন্টার পর ঘন্টা আমাকে আর পড়শিকে। এভাবেই যত্ন করাতো। জাম জাম দিয়ে রূপচর্চা? এত রূপচর্চা কেন করাতেন তোমার মামি? খুব ভালো ঘরে যেন বিয়ে হয় আমাদের, খুব ভালো বর হয় যেন আমাদের। হাসতে হাসতে বলে জান্নাত। মেধাও কিছুক্ষণ হাসলো ওর সাথে। কি সরল মেয়ে, কি সরল স্বীকারোক্তি। অতঃপর বলল, তা হয়েছে খুব ভালো বর? জান্নাত চুপ হয়ে গিয়ে মুচকি হাসে। মেধা বলে, পড়াশোনা কেন করছো না জান্নাত? তখন আসে তন্ময়। জান্নাতকে কিছু বলতে না দিয়ে দুষ্টমির ছলে মেধাকে বলে, আরে সামির চৌধুরীর বউ এত পড়াশোনা দিয়ে কি করবে, বেকার খাটনি। জান্নাত মেধাকে বলে, পড়তে ইচ্ছে করে না আপু। স্বামীর যে পড়ায়নি জান্নাতকে এই সত্যটা কাউকে বলতে ইচ্ছে হয় না জান্নাতের, তাই মিথ্যা বলে। মেধা বলে, কেন পড়তে ইচ্ছে হয় না কেন? নিজের পায়ে দাঁড়াতে হবে না? জান্নাত নিশ্চুপ। তন্ময় আর চোখে দেখল বার কয়েক মেয়েটিকে। মেধা তখন জ্ঞান দেবার মতো করে জান্নাতকে বলে, স্বামীর অনেক টাকা আর সুখে আছো বলে পড়ছো না? বড় নির্ভরশীলতার জাতাকলে পিষ্ট না হলে আত্মনির্ভরশীলতার গুরুত্ব কি বোঝা যায় না জান্নাত? পারলে পড়াশোনাটা চালিয়ে যাও। দু চোখে পানি আসে জান্নাতের। সেটুকু লুকাতে তাড়াহুড়ো করে বলে, আমি আজ উঠছি আপু। সে কি, সেমাই খাবে কে? জান্নাতকে জোর করে বসিয়ে দিল মেধা। হাতে ধরিয়ে দিল একটা বাটির সেমাই। জান্নাত সেমাই খেতে খেতে প্রসঙ্গ পাল্টে বলল, জমিটা নিয়ে এত ঝামেলা কেন আপু? তোমার স্বামীর কাছে শোনোনি? মাথা নাড়ে জান্নাত। উনি আমার সাথে এ নিয়ে কথা বলে না। মেধা বলতে থাকে, দু পক্ষই টাকা দিয়ে কিনেছি। যার কাছ থেকে আমরা জমি কিনেছি সে ভুল দাগ আর খতিয়ান নাম্বার দিয়ে ঝামেলা বাঁধিয়েছে। তো আপনারা সার্ভেয়ার অফিসার নিয়ে বসেননি? বসেছিলাম। তোমার স্বামীর জন্য কোনো সুরাহা হয়নি। রাগের মাথায় সার্ভেয়ার অফিসারকে চড় মেরেছে। এরপর দুই পক্ষের মাঝে মামলা মোকদ্দমাও হয়েছে। কথাটা শুনে মুখটা মলিন হলো জান্নাতের। উনি জেল খেটেছিল? আরে না না, এসব মামলায় জেল খাটে না কেউ। দুপক্ষ 2 মাস অন্তর অন্তর কোর্টে গিয়ে হাজিরা দিয়ে আসে। আমাদের বাড়ি থেকে বাবা, বড় ভাই, মেজো ভাই, মেয়েরাই। তোমাদের বাড়ি থেকে শারাফাত চাচা, রাজন ভাই আর স্বামীর।
এরাই যায়। সায়ন আর তন্ময় এসব ঝামেলা থেকে দূরেই থাকে। দেয়াল ঘড়ি দেখলো জান্নাত, 11:30 ছাড়িয়ে গিয়েছে। এবার উঠতে হবে, গিয়ে বাকি রান্নাটা সারতে হবে। মেধাকে বলে জান্নাত তাসলিমার থেকে বিদায় নিয়ে তাড়াহুড়ো করে ও বাড়ি থেকে বেরোয়। ওর যাওয়ার পরে তন্ময় বিরক্ত নিয়ে মেধাকে বলে, কি একটা অবস্থা আপু, একটা বাচ্চা মেয়ে। ওই সামির ভাইয়ের আক্কেল নেই আসলে। যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই। তবে ভীষণ বুঝদার মনে হলো মেয়েটিকে কথাবার্তা শুনে। রুহি আমার থেকে বুঝদার, আর রুহি তো একটা গাধি। হবে না, বিয়ে নামক ব্যাপারটা দুম করে মেয়েদের বয়স বাড়িয়ে দেয়। তো রুহির বিয়ে হলেও সেও বুঝদার হবে, চিন্তা করিস না। সূর্যটা আজ তেজেছে খুব। দ্রুত পা চালিয়ে চৌধুরীর এরিয়ায় ঢুকতেই পা থামে জান্নাতের। পোর্চের নিচে স্বামীর গাড়ি দাঁড়িয়ে। মুহূর্তেই জান্নাতের মাথায় একটা ছোটোখাটো বাস পড়ে যেন। তবে কি স্বামীর বাড়িতে? কিন্তু কিভাবে? তার তো অফিসে থাকার কথা। বুক কাঁপছে সবেগে। বারবার ঢোক গিলে ধীর পায়ে সদর দরজার ভেতর ঢুকলো সে। মাথা তুলে দেখলো স্বামীর ড্রয়িং রুমের বড় সোফাটার পায়ের ওপর পা তুলে চুপচাপ বসে আছে। দৃষ্টি শান্ত, নিক্ষেপিত জান্নাতের মুখ বিবরে। ওই দৃষ্টি যেন বলছে, আজ তুই শেষ জান্নাতুল ফেরদাউস। জান্নাত এগিয়ে যায়। একপাশে তার শাশুড়ি আর সুহানা দাঁড়িয়ে আছে। তাদের খুবই শঙ্কিত, আতঙ্কিত লাগছে। স্বাভাবিকভাবেই স্বামীর যে তাদেরও ছাড়বে না। জান্নাত আরও 2 কদম এগিয়ে গিয়ে কাপা গলায় বলে, আপনি? স্বামীর তখনও খুবই শান্ত, অপলক তাকিয়েছিল জান্নাতের দিকে। আচমকা ধীরে ধীরে খুবই শান্ত স্বরে বললে, তো আমি সারাদিন বাড়িতে না থাকলে আর কোথায় কোথায় যাওয়া হয়? ঘরের এক কোণে বসে তখনও কাঁপছিল মেয়েটা ভয়ে। মেঝেতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো, ভাঙ্গা ফুলদানি, যেগুলো স্বামীর ভেঙেছে। শাড়ির আঁচলে চোখ মুছে নিতে নিতে একটা দীর্ঘশ্বাস ফেলে জান্নাত দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে বসে থাকে 2 চোখ বুজে। একটু আগে যা যা হয়েছে আরও একবার ভাবতে থাকে সেসব।